জনগণকে সুরক্ষা দেওয়ার একমাত্র দায়িত্ব সরকারের। সেই দায়িত্বটা সরকারকেই পালন করতে হবে। কিন্তু এর চাইতে যদি মানুষের আর্থিক অবস্থা ভালো থাকতো, তাহলে প্রায় 33 লাখ গরু বা পশু, শুধু গরু নয়, পশু মানে গরু ছাগলে নয়, পশু, কোরবানির হালাল পশু, তারা ফেরত যেত না। এটা প্রমাণিত হয় যে মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে যাচ্ছে। বাংলাদেশের কি একটা মানে হয়ে গেছে, বর্জ্য ফেলার একটা জায়গা? হাসিনা ক্ষমতায় নেই, এই কারণেই কি তারা বেশি বিদ্বেষ পরায়ণ হয়ে উঠছেন? করোনার একটি নতুন ধরন, একটি ভ্যারিয়েন্ট, একটি ভয়াবহ রূপ নিয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতে এর আক্রান্তের সংখ্যা প্রায় 7,000 ছাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন জায়গায় এই করোনার সংক্রমণ আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু এখানেও ধরা পড়ছেন অনেকে। এটার তীব্রতা এবং এর যে মারাত্মক রূপ, এটা আগের যে সমস্ত করোনা ছিল তার চাইতেও ভয়াবহ। এই ক্ষেত্রে সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় খুব দ্রুত গতিতে করোনা মোকাবেলার জন্য যা যা করণীয় দরকার এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় বা সরকারের দিক থেকে জনগণকে সচেতন করা এবং এই ক্ষেত্রে প্রয়োজনীয় যে সুরক্ষামূলক যে ব্যবস্থার কিন্তু কোনো কথা শুনিনি। মানুষের নিরাপত্তা যদি কোনো না কোনো দিক থেকে, যে কোনো দিক থেকে নিরাপত্তা সুরক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের। সে প্রাকৃতিক মহাবিপর্যয় হোক, সে অন্যান্য রাজনৈতিক কারণ বা প্রাকৃতিক কারণ, যেই কারণেই হোক না কেন, সেটা জনগণকে সুরক্ষা দেওয়ার একমাত্র দায়িত্ব সরকারের। সেই দায়িত্বটা সরকারকেই পালন করতে হবে। আমরা খুব ভালো একটা লক্ষণ ফুটে উঠছে বলে মনে হচ্ছে না। নতুন ধরনের যে ভ্যারিয়েন্টের আগ্রাসন শুরু হয়েছে সেখান থেকে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা, পাশাপাশি ডেঙ্গিও মারাত্মক রূপ নিয়েছে। প্রায় 60% মানুষ তাদের মধ্যে এর সংক্রমণ বেড়েছে এবং বরিশাল বিভাগ অত্যন্ত তীব্র মাত্রায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। গতকাল আমি শুধু বরগুনাতেই বলেছিলাম 1400 মানুষ আক্রান্ত হয়েছে, আজকে সেটা 1800-তে উপনীত হয়েছে। এটা আপনাদের গণমাধ্যমের রিপোর্ট থেকে আমি এটা বলছি। এগুলো কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। রাজনৈতিক অন্যান্য বিষয়ের চাইতে জনস্বাস্থ্য যদি আজকে হুমকির মুখে পড়ে, তাহলে কিসের দেশ আর কিসের ভূখণ্ড আর কিসের রাজনীতি? মানুষ এক চরম বিপদের মধ্যে পতিত হয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে। এই ক্ষেত্রে প্রতি বছর আমাদের হয়, করোনার ওষুধ যেমন লুটপাট করেছে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা যারা মেয়র ছিল, এখন তো সেই পরিস্থিতি নেই। এখন যেন করোনার সরঞ্জাম এবং করোনায় যারা আক্রান্ত হচ্ছে এবং ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছে, সে সমস্ত মেডিকেল ফ্যাসিলিটি, হাসপাতাল এবং ক্লিনিক, দ্রুত করোনা রোগীদেরকে ভর্তির যে ব্যবস্থা, আমরা বলছি জেলা শহরের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সাপোর্ট দিতে পারছে না। অনেক করোনা রোগীকে, বরিশালের কথাই বলি, আপনি বরগুনা, পটুয়াখালী, এইখান থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসতে হচ্ছে। কিন্তু পটুয়াখালী, বরগুনা এটাও তো জেলা শহর, সেখানে কেন সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে না ডেঙ্গু মোকাবেলার জন্য? সেখানে কেন প্রয়োজনীয় অক্সিজেন থাকবে না এবং অন্যান্য সরঞ্জাম থাকবে না করোনা মোকাবেলার জন্য? করোনার যে ভয়াবহতা ইতিমধ্যে ঘটে গেছে 2-3 বছর আগে, এত মানুষ মারা গেছে, তারপরে আর তো সরকারের বসে থাকা উচিত ছিল না। মানুষ আনন্দ করেছে ঈদে, কিন্তু আনন্দের পাশাপাশি মানুষের যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতা কিন্তু অনেক কমে গেছে, এটা সত্য কথা। মানুষের কর্মসংস্থান দিনকে দিন কিন্তু লস হচ্ছে, কমে যাচ্ছে। এই কমে যাওয়ার কারণে এটা একটি বড় উৎসব। ঈদ, দুইটি ঈদই বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে একটি বড় উৎসব। মানুষ তার সামান্য আয়ের মধ্যে দিয়েই আনন্দ ভাগ করে নিতে চায়। কিন্তু এর চাইতে যদি মানুষের আর্থিক অবস্থা ভালো থাকতো, তাহলে প্রায় 33 লাখ গরু বা পশু, শুধু গরু নয়, পশু মানে গরু ছাগলে নয়, পশু, কোরবানির হালাল পশু, তারা ফেরত যেত না, অবিকৃত অবস্থায় থাকতো না। প্রায় 33 লাখ পশু
অবিকৃত অবস্থায় ফেরত গেছে। তাতে এইটা প্রমাণিত হয় যে মানুষের ক্রয় ক্ষমতা অনেক কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে সরকারের খুব দ্রুত গতিতে উচিত যে অর্থনীতির যে ভেরিয়েবলসগুলো আছে, যে চরকগুলি আছে, সেগুলো যাতে অত্যন্ত দ্রুত গতিতে ওগুলো উন্নত হতে থাকে, সেগুলো যাতে কি বলে যে আরো বৃদ্ধি পায়। এর জন্য যে করণীয়গুলো রয়েছে, সেই করণীয়গুলো দ্রুত পদক্ষেপ গ্রহণ করা উচিত সরকার। কারণ আপনারা জানেন যে নির্বাচিত সরকার না হলে বিনিয়োগ হয় না। এটা অর্থনীতিবিদদের কথা, এটা আমি কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে বলছি না। অনেক অর্থনীতিবিদরাই বলছেন যে বিনিয়োগ যখন হবে তখন কর্মসংস্থান হবে, তখন অর্থনৈতিক চলকগুলি আরো বেশি সতেজ হয়ে উঠবে। আপনি জিডিপি বলুন, আপনার রেট অফ গ্রোথ অফ জিডিপি বলুন, আনএমপ্লয়মেন্ট রেট কমে যাবে, ইনফ্লেশন রেট কমতে থাকবে, আপনার যে আরো যে সমস্ত অর্থনৈতিক যে বিষয়গুলি আছে সেগুলো, তার যে সূচকগুলো, সেই সূচকগুলো চাঙ্গা হয়ে উঠবে। তো সেই ক্ষেত্রে যিনি আমাদের প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি তো একজন মানে স্বনামখ্যাত, আন্তর্জাতিক স্বনামধন্য একজন অর্থনীতিবিদও বটে। তো তার সময়ে এই অর্থনীতি, সাধারণ মানুষ, আমাদের প্রত্যেকই ধারণা এটি এই বিষয়গুলি আরো সচল হয়ে উঠবে, আরো প্রাণবন্ত হবে, আমাদের অর্থনৈতিক অ্যাক্টিভিটিসগুলো আরো বেশি এখানে তৎপরতা দেখা দিবে এবং আমাদের অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে। সেটা না হয়ে যদি এটা নিম্নগামী হতে থাকে, তাহলে এই ছোট্ট একটি ভূখণ্ডে 18 কোটি মানুষ, এরা অনেক দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই, আমি এর আগেও বলেছি যে কি কারণে জানি পার্শ্ববর্তী দেশ এক ধরনের ক্ষোভে, বেদনায় বাংলাদেশের প্রতি এক ভয়ঙ্কর বিদ্বেষ পরায়ণ হয়ে উঠছে। এর কারণ কি আমরা জানি না। হাসিনা ক্ষমতায় নেই এই কারণেই কি তারা বেশি বিদ্বেষ পরায়ণ হয়ে উঠছেন? তাহলে প্রতিদিন আপনার পুশিন হচ্ছে, হয় সেটা ঠাকুরগাঁ সীমান্ত, না হলে মৌলভীবাজার সীমান্ত, না হলে আপনার কুড়িগ্রামের সীমান্ত, না হলে সাতক্ষীরার সীমান্ত। 20 জন, 30 জন, 40 জন, 50 জন করে এই মানে পুশিন চলছে। তো এটা তো মনে হচ্ছে যে কেন জানি একটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগানোর একটা প্রচেষ্টা, এই ধরনের একটা প্রচেষ্টা কিনা, এই প্রশ্ন তো আজকে সারা দেশের মানুষের মধ্যে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেই উঠেছে। হঠাৎ করে এই যে হিড়িক শুরু হয়ে গেল বাংলাদেশের সীমান্তগুলোতে, বিভিন্ন মানুষ কি বলে তাদেরকে বিদেশি বলে বাংলাদেশের ভিতরে পুশিং করানো। ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন যাকেই বিদেশি মনে হবে তাকেই পুশিং করা হবে বাংলাদেশে। আপনি আমেরিকার যদি কোনো ব্যক্তি ভিজিট করে আসামে, বা ইংল্যান্ডের বা সুইডেনের বা সুইজারল্যান্ডের বা ডেনমার্কের বা মধ্যপ্রাচ্যের কোনো দেশের অথবা এশিয়ার অন্য কোনো দেশের, উনি বিদেশি, উনি কথাটা বলেছেন বিদেশি যাকেই আমরা দেখব তাকেই ইয়ে করব। তাহলে আপনারা বিদেশি যাকেই পাবেন বাংলাদেশের কি একটা মানে ইয়ে হয়ে গেছে, বর্জ্য ফেলার একটা জায়গা? ভাব কথাবার্তার মধ্যে ঔদ্ধত্য করা, বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্বে মানে অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার নিয়ে এদেশের মানুষ তারা যে বসবাস করে, তারা যে অঙ্গীকারবদ্ধ, এটা বোধহয় তারা ভুলে গেছে। বাংলাদেশের মানুষ অনেক কিছু সহ্য করে, কিন্তু একবার যখন রুখে দাঁড়ায় সে পরিণতি হয় কিন্তু খুব ভালো নয়। তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা। 15 বছর এদেশের মানুষকে জুলুম করেছেন, উৎপীড়ন করেছেন, অত্যাচার করেছেন, মিথ্যা মামলা দিয়েছেন, স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে, স্বামীকে তার স্ত্রীর কাছ থেকে টেনে নিয়ে গেছেন, অদৃশ্য করেছেন, গুম করেছেন। শেখ হাসিনা মনে করেছেন এটাই আমি করব এবং এইভাবেই আমি টিকে যাব। কিন্তু স্বপ্নেও ভাবেনি এত ঔদ্ধত্য যার, এত অহংকার যার, তাকে যে একদিন মানে দিনে দুপুরে পালিয়ে যেতে হবে, এটা উনি ভাবেননি।
তো আমি পার্শ্ববর্তী দেশের ভাইদেরকে বলি, আপনারা একটি স্বাধীন রাষ্ট্র, আমরা একটি স্বাধীন রাষ্ট্র, কিন্তু পায়ে পাড়া দিয়ে আপনারা যদি ঝগড়া করতে চান, আপনারা আপনাদের দেশের লোককে আপনারা বিদেশি বানিয়ে বাংলাদেশে পুশিং করতে চান, এর বিরুদ্ধে আমাদের যেমন প্রতিবাদও থাকবে, প্রতিরোধও থাকবে। এটা আমি সুস্পষ্ট ভাষায় আপনাদের কাছে এটা বলতে চাই।